ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন 6 PM যে আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ নিয়ে আসি, আজকে 20 আগস্টের আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম তারাপীঠ যাওয়ার পথে একটা হোটেলে কিছুজন মানুষ ছিল, সেখানেও কিন্তু মারা গেছিল এবং সেই অনিয়ম আবার দেখা গেল কোথায়, এটা খাস কলকাতাতেই দেখা গেছে। অনিয়মের অগ্নিগ্রাসে 9 জন। আবার সেই কি ব্যাপার, হোটেলের অগ্নি নির্বাপক যন্ত্র ঠিকঠাক ছিল না, তাদের পরিকাঠামো ঠিকঠাক ছিল না, এবং এইখানে বেশ 9 জনের মধ্যে বেশ কিছু জন বাংলাদেশি নাগরিকও ছিল যারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিল। ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী আবার, তাহলে কেন্দ্রীয় বাহিনী ভোটে, বিধানসভা ভোটের পরে কিছু কেন্দ্রীয় বাহিনী আবার চলে গেছিল। এবারে আবার কিছু কেন্দ্রীয় বাহিনী আসছে। কত কোম্পানি আসছে? 50 কোম্পানি। এক একটা কোম্পানিতে মোটামুটি 135 থেকে 150 জন মতো থাকে, যেখানে তাদের রান্নাকারীও থাকে এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই থাকে একটা টিমের মধ্যে আর কি। তাহলে 50 কোম্পানি আসছে মানে এখনো প্রায় তাহলে আরো 900 ফোর্স আরো আসবে আর কি। ঠিক আছে। কর্তার অতিরিক্ত পর জানালো সরকার, অর্থাৎ আমরা জানি আপার প্রাইমারিতে আগের সরকার যখন ছিল তখন কর্মশিক্ষা ও শারীর শিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত পদ ঘোষণা করা ছিল, যেটাকে সুপার নিউমেরিক পোস্ট বলা হয়েছিল আর কি। তো সেই পদটা কিন্তু এখন এই সরকার পাল্টে যেতে এই সরকার কিন্তু অতিরিক্ত যে পদটা তৈরি করেছিল ওইটা ওরা কিন্তু প্রত্যাহার করে নিল। ঠিক আছে। সরে গেলেন বিচারপতি, অর্থাৎ বিচারপতি সরে যাওয়ার কারণ হচ্ছে, আমরা আমাদের যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ছিলেন, তো সুজিত বসুর জামিনের মামলা করেছিলেন আর কি, বিভিন্ন ধারায় আটকের মামলা ছিল, তিনি জামিনের মামলা করেছিলেন। এবং শুভ্রা ঘোষের এজাহারে তার আহ, বিচার প্রক্রিয়া চলছিল আর কি। ঠিক আছে। এবারে সচরাচর কি হয়, যখন কোনো বিচারকের উপস্থিতিতে বিচার চলে তখন সপক্ষে এবং বিপক্ষের আইনজীবী কেউ কিন্তু বিচারপতির সঙ্গে একান্তে দেখা করতে পারেন না। দেখা হয়তো করতে পারেন, কিন্তু ওটা দুপক্ষের আইনজীবীকে নিয়ে দেখা করতে পারেন, এবং কোনো পক্ষের উকিল গিয়ে কিন্তু তার অফিসে কোনো কাগজপত্র কিন্তু দেখতে পারেন না একা গিয়ে, দুই পক্ষের উকিল গিয়ে দেখতে পারেন। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, ওই সুজিত বসুর যে যিনি অ্যাডভোকেট ছিলেন উনি কি করেছেন, উনি শুভ্রা ঘোষ ম্যাডামের অফিসে গিয়ে তার অফিসের যে সচিবের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিছু কথাবার্তা বলছিলেন, যেটা কিন্তু সম্পূর্ণ আইন বিরোধী। এই জন্যই কিন্তু শুভ্রা ঘোষ এই বিচার প্রক্রিয়া থেকে সরে গিয়েছেন, এবং তিনি এইটা আমাদের কলকাতা হাইকোর্টের এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে কিন্তু এই ব্যাপারটা জানিয়েছেন। ঠিক আছে। এসএসসি বার্তা, তাহলে আমরা জানি আগের সরকারের আমলে বা আগে বেশ কিছু জনের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া অসঙ্গতি থাকার জন্য তাদের মেয়াদের তারিখটা দেওয়া ছিল 31শে আগস্ট 2026, অর্থাৎ এই তারিখের মধ্যে সরকারকে বলা হয়েছিল যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আবার পুনরায় করতে হবে, কিন্তু যেহেতু বিধানসভা ভোট ছিল তারপরে আবার পালাবদল হয়েছে, তো এখন এই সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করছে যে তারা আম, পরের বছর অর্থাৎ 30শে এপ্রিল মে পর্যন্ত, আগামী আগামী 30শে এপ্রিল অর্থাৎ 30/4/2027 সাল অবধি তারা এই মেয়াদটা বাড়াতে চাইছে আর কি। কারণ বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। প্রথমত 17 থেকে 7% যে ওবিসি সংরক্ষণটা করা হয়েছে, তাহলে সেইটার ভিত্তিতে কিভাবে হবে না হবে, এবং পদ্ধতিগত বেশ কিছু ত্রুটি ছিল সেখানে। অনেকে গেস মার্ক দেওয়ার একটা অনেকে বিরোধিতা করেছিল, এই জন্য সরকার আবার কি চাইছে, এক্সটেনশন চাইছে 30শে এপ্রিল 2027 সাল পর্যন্ত। আদালতকে অমান্য করে ডিএ রাজ্য সূচকে, অর্থাৎ আমরা জানি আগের বছর বা তখন আমাদের রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সমগ্র চাকরি প্রার্থীদের বকেয়া ডিএ মিটিয়ে ফেলতে হবে, এবং যেটা কেন্দ্রীয় হারে, অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় হারে যেভাবে দেয়া হয় বেতন, সেই হারেই কিন্তু মিটিয়ে ফেলতে হবে সর্বভারতীয় মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী। ঠিক আছে। এবং তখন তৃণমূল সরকার দাবি করেছিল যে এইভাবে যদি আমরা বকেয়া দিয়ে দিতে যাই আমাদের 41,000 41,000 কোটি টাকা কিন্তু লাগবে। ঠিক আছে। এইবারে এই সরকার দাবি করছে যে আমরা এখনো পর্যন্ত 65% বকেয়া ডিএ মিটে ফেলেছি, কত টাকার মধ্যে? 7,700 কোটি টাকার মধ্যে। তাহলে এক্ষেত্রে ডিএ আন্দোলনকারী সংস্থা গুলি বা প্রতিষ্ঠান, সংবদ্ধ প্রতিষ্ঠানগুলি, তারা বলছে যে তাহলে তো 100% ডিএ 12,000 কোটি টাকার মধ্যে কভার হয়ে যাচ্ছে। তাহলে আগের সরকার বলেছিল যেখানে 41,000 কোটি লাগবে, এক্ষেত্রে বলছে 12,000 কোটি। তাহলে এই যে দুটো সরকারের যে তথ্যগত অসঙ্গতি, এইটার তারা কিন্তু বিরোধিতা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে, যে সমস্ত সংগঠক, ডিএ আন্দোলনকারী সংগঠকদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে বৈঠক করে ব্যাপারটা মীমাংসা বা এগোতে হবে, কিভাবে এগানো যায়। ঠিক আছে।
মানবাধিকার কমিশনের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল। অর্থাৎ মানবাধিকার কমিশন মানে 1993 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন করা হয়েছিল, NHRS, ঠিক আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মানে জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ কি হয়, যখন কোনো জায়গায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, বিশেষ করে মানুষের উপর অত্যাচার হয়, বিশৃঙ্খল আচরণ হয়, তখনই কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন মানে ইন্টারফেয়ার করে, যাকে বলা যায়। এবং রাজ্যের ক্ষেত্রে যে SHRS, স্টেট হিউম্যান রাইটস কমিশন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয় WBHRS, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন, যেটা 1995 সালে গঠন করা হয়, ঠিক আছে। এবং এই হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে, ন্যাশনালের ক্ষেত্রে প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদেরকে নিয়োগ করা হয়, আর স্টেটের ক্ষেত্রে প্রাক্তন হাইকোর্টের বিচারপতিকে কিন্তু এখানে নিযুক্ত করা হয়ে থাকে, ঠিক আছে। কোনো বিচার প্রক্রিয়া যদি 1 বছরের মধ্যে বিচার না হয়, তাহলে ওখানে কিন্তু কেউ জবাবদিহি করতে পারে গিয়ে, ঠিক আছে। তো সেরকম ভাবে মমতাপন্থী তৃণমূল মানে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়ে থাকে, এবং যারা ভোটে হেরে যায় তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, অনেক সময় তাদের ক্ষতি করা হয়, মারারও হুমকি দেওয়া হয়। সেই জন্য এই ব্যাপারে যেহেতু এই বছর তৃণমূল কংগ্রেস হেরে গেছে, এই জন্য তারা মানবাধিকার কমিশনে যাচ্ছে এই ধরনের অভিযোগ জানানোর জন্য। জঙ্গি মোকাবিলা বাহিনী শিল্পে জমিতে সায়। অর্থাৎ রাজ্য সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে শিল্পের জন্য জায়গার যে সমস্যা দেখা দিচ্ছিল, বিভিন্ন জায়গায় জায়গা নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শিল্পের জন্য জায়গা নেওয়া হচ্ছে। এবং অ্যান্টি টেররিজম স্কোয়াড আমরা দেখেছি সম্প্রতিকালে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি সন্দেহে অনেককে কিন্তু গ্রেফতার করা হয়েছে, ঠিক আছে। এবং যারা অনেকে জঙ্গিদেরকে ইনভলভমেন্টে সহযোগিতা করতো, তো তাদের জন্য ATS গঠন করা হচ্ছে, অ্যান্টি টেররিজম স্কোয়াড, যারা শুধু ওই জঙ্গি মোকাবিলায় জঙ্গি মোকাবিলায় তদন্ত করবে আর কি। শিল্পের জায়গাও দেওয়া আছে। কলকাতা হাইকোর্টের 10 জন নতুন ড্রাইভারের নতুন পদ ক্রিয়েট করা হয়েছে। কারণ কি, আগের আইন অনুযায়ী তখন হয়তো এখন একটা জিনিস সাধারণ ব্যাপার, যেটা আগে কোনো জায়গায় হয়তো 2টা গাড়ি হলে হয়ে যেত, সেক্ষেত্রে এখন যানজট, লোক সংখ্যা বেড়েছে, বিচার বিভাগ স্ট্রং হয়েছে, এবং তদন্ত সংখ্যাও বেড়েছে, ওই জন্য এখানে 10টা পদ আবার ক্রিয়েট করা হয়েছে। ঠিক একই রকম ভাবে আসানসোল ও দুর্গাপুর পৌর নিগমে অনেক সময় কি হয়, মানে একজন লিগাল অ্যাডভাইজার যোগ করা হয়েছে, মানে আইনি পরামর্শদাতা। অর্থাৎ কি হয়, আমরা জানি রাজ্যের ক্ষেত্রে যেমন কি অ্যাডভোকেট জেনারেল হয়ে থাকে, রাজ্যকে আইনি দিক থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যে এই আইন বানান, তাহলে অসুবিধা হবে না। সেরকম এই আসানসোল এবং দুর্গাপুরের পুর নিগমেও কিন্তু একজন লিগাল অ্যাডভাইজার দিয়েছে, যে যে কোনো কাজকর্মের সময় যেন উনাদের পারমিশন নিয়ে করতে পারে। নয়তো কি হলো, যে কোনো একটা আপনি হয়তো কাজ বা পদক্ষেপ নিতে গেলেন, হয়তো সেইখানে দেখা গেলো স্টে অর্ডার চলে এলো, হয়তো সেটা আইনসম্মত নয়। এবারে এক্ষেত্রে যদি ওই বিধিবদ্ধ বা সরকারি প্রতিষ্ঠানগুলো যদি কোনো একটা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগায়, তাহলে সেক্ষেত্রে কাজে স্টে অর্ডার পড়ার সম্ভাবনা বা বাধা থাকছে না। এই জন্য ওই আসানসোল পুর নিগমে একজন করে আইনি আধিকারিক পদ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, আগে কি হতো, একজন চেয়ারম্যান থাকতো, 6 জন সদস্য থাকতো, সেইটা একজন চেয়ারম্যান এবং 10 জন সদস্য করা হয়েছে, 4 জন সদস্য বাড়ানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে আগে 50 জন আধিকারিক ক্যাডার ছিল, এখন 50 থেকে বাড়িয়ে ওটা 56 করা হয়েছে। অর্থাৎ কাজে অগ্রগতি বা বর্তমান পরিস্থিতি থেকে সামঞ্জস্যতা রেখে সরকারি আধিকারিক ও কর্মচারীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। নয়া রেল প্রকল্প, অর্থাৎ আমরা এখানে জানি হাওড়া থেকে চেন্নাই, চেন্নাই যাওয়ার জন্য আগে অলরেডি 3টা লাইন ছিল, এখন 4টা লাইন করা হচ্ছে, ঠিক আছে। এবং এই 4টা লাইন তৈরি করার জন্য যেহেতু এদের জোনগুলো আলাদা, ওই জন্য হাওড়া থেকে ভদ্রক একটা জোন থাকছে, ভদ্রক থেকে বিশাখাপত্তনম, এবং বিশাখাপত্তনম থেকে চেন্নাই। মূলত আগে 3টা লাইন ছিল, এখন 4টা করা হচ্ছে। এবারে 4টা করার জন্য এটা 3টা ভাগে কাজটা হচ্ছে আর কি। এটা গতকাল ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব, আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী। নিট ব্যবস্থা ত্রুটিমুক্ত, সুপ্রিম কোর্টে কেন্দ্র। অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা যে কন্ডাক্ট হয়েছিল নিট পরীক্ষা, ঠিক আছে। তো এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এবং ওটাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল, যার দরুন শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে ব্যবস্থাটা ত্রুটিমুক্ত আছে, মানে যেরকম পদ্ধতিটা করা আছে সেটাতে ত্রুটিমুক্ত। কিন্তু কি হচ্ছে, যারা পদ্ধতিটা পালন করছে, পদ্ধতিগত, ধরুন পদ্ধতিটা কি, হয়তো এইখান থেকে কোশ্চেনটা এই জায়গায় আপনার গাড়িতে হয়তো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবারে আপনি দায়িত্বে আছেন সেখানে, এবারে ওইখানে ব্যক্তি যদি কারচুপি করে বা
অসৎ উপায় অবলম্বন করে, তাহলেই সমস্যা। ওই জন্য পদ্ধতিগত ব্যাপারে কোনো ত্রুটি কিন্তু বলছেন না, কিন্তু যারা পালন করছেন ওইখানেই সমস্যা। আজ এখানে আমরা দেখতে পাচ্ছি আরজেডির লোক ভবন অভিযানকে কেন্দ্র করে, আরজেডি মানে রাষ্ট্রীয় জনতা দল, মানে লালু প্রসাদ যাদব যাদব যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, এটা হচ্ছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তিনি একসময় বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তাদেরকে এখানে তাহলে আটক করা হচ্ছে আর কি। আচ্ছা, দিল্লির তারেক আহ্বানে বিস্তৃত কূটনৈতিক শিবির। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি তারেক রহমান তিনি কিন্তু বলেই দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম বিদেশ সফর কিন্তু চীনে যেতে চান। ঠিক আছে, কিন্তু ভারত সরকার যেহেতু কি হয়েছে, ওই শেখ হাসিনা ভারতবর্ষ থেকে কিন্তু প্রেস কনফারেন্স করেছিল, যেটা বাংলাদেশ সরকার ভালো চোখে দেখেননি। এই জন্য 21শে আগস্ট তারেক রহমানের কিন্তু ভারত সফর ছিল, সেটা এখন দেখার বিষয় যে আসে কিনা। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী কিন্তু বলেছেন, যদি তারেক রহমান ভারতে যান তাহলে তিনি কিন্তু এবং সর্বোচ্চ সম্মান পাবেন। সর্বোচ্চ সম্মান পাবেন মানে একটা ভিআইপি হলে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়, যে পরিমাণ প্রোটোকল মেনটেন করা হয়, সেই ধরনের সম্মানটাই কিন্তু তারেক রহমানের জন্য বরাদ্দ থাকবে। এই জন্যই কিন্তু এখন যেটা বলছে যে বাংলাদেশ ভারতের উপর এখন নির্ভরশীল হওয়ার কথা বেশ কিছু সমস্যার জন্য, উল্টে ভারতেই বাংলাদেশের সঙ্গে এইভাবে সম্পর্ক করতে চাইছে, এই ব্যাপারটা কূটনৈতিক শিবিরের মধ্যে গুঞ্জন হচ্ছে আর কি। আচ্ছা, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ইমরানের সাক্ষাৎ। আমরা আহ, শুনেছিলাম যে জেলে হয়তো ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মারা গেছেন, কিন্তু এখানে এই জন্যই তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিন্তু দেখা করার সুযোগ পেলেন। সমাজ মাধ্যমে পরীক্ষা, মন্ত্রীরা দুশ্চিন্তায়। অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে সিজিপি ককরোচ জনতা পার্টির আন্দোলনকে আহ, শান্ত করার জন্য প্রধানমন্ত্রী রাত্রেবেলা সোশ্যাল মিডিয়াতে তিনি সবার জন্য ভিডিও পোস্ট করেছিলেন আর কি। ঠিক আছে, তো এখন মন্ত্রীরা এই ব্যাপারেই থাকছে। এখন এটা যদি পেরিমিটার হয়ে থাকে যে কার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স কত, তাদের সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা হচ্ছে, তারা কত পোস্ট করছেন, কতজন তারা লাইক করছেন, কতজন শেয়ার করছেন, এইটাই বলছে যদি পেরিমিটার হয়ে থাকে তাহলে কিছু কিছু মন্ত্রিত্ব ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, তাহলে ওদের ক্ষেত্রে একটা সমস্যার কথা ভাবা হচ্ছে। যদি আগামী সময় যদি এটার উপর বেস করে তাদের যে মন্ত্রিত্ব ভাগাভাগি বা যদি তাদের কোনো ক্ষমতা দেয়া হয়ে থাকে আর কি। আগে সচরাচর কি হতো, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যে কোনো টিমের সমীক্ষা কি হতো, ফোন করে বা কাছে গিয়ে ফিডব্যাকটা নেওয়া হতো, বা কখনো কখনো পরিচয় অজ্ঞাত রেখে খবর নেওয়া হতো। এখন কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গিয়েই বোঝা যাচ্ছে যে একটা মানুষের পপুলারিটিটা কত এবং কিভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত। ওবিসি নিয়ে ধোঁয়াশা থাকবেই, অর্থাৎ ওবিসি নিয়ে ধোঁয়াশা থাকবে বলতে প্রথমে সরকার বলেছিল যে এই জনগণনায় এই প্রথম জাত গণনা হচ্ছে। ঠিক আছে, প্রথমে সরকার জাত গণনায় রাজি হচ্ছিল না, কিন্তু তারপরে ওবিসি জনজাতি মানুষেরা আন্দোলন করায় তারপরে জাত গণনা হচ্ছে। কিন্তু জাত গণনা হলেও এসটি এসসি দের ক্ষেত্রে কি হচ্ছে, এসটি এসসি সিলেক্ট করছে, কিন্তু সাব কাস্টের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট কয়েকটা পেরিমিটার কিন্তু থাকছে না যে এইগুলার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে, ওটা ম্যানুয়ালি করতে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওবিসির যে ব্যাপারটা, ওবিসির ব্যাপারটা কি হয়, সেন্ট্রাল ওবিসি থাকে কিছুগুলা, কিন্তু স্টেটের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতিকে কিন্তু ওবিসির অন্তর্ভুক্ত করে থাকে। সেক্ষেত্রে ওবিসির পরিসংখ্যানটা ঠিকঠাক হবে না, এটা মনে করছে কংগ্রেস সরকার। যুব উন্নয়ন পথে ভগবতের জোর পরিকল্পনা। অর্থাৎ কি হয়েছিল, যন্তর মন্তর যে কোকরোচ জনতা পার্টির আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের দরুন আহ, ধর্মেন্দ্র যাদব শিক্ষামন্ত্রী, তাকে ইস্তফা দিতে হয়েছিল। তো এই জন্যই যে আরএসএস এর যে প্রধান মোহন ভগবত উনি যুবদের ব্যাপার আম, সঙ্গে আলোচনা বা তাদের আহ, সঙ্গে কথাবার্তা, তারা কি পছন্দ করেন না করেন এই ব্যাপারে তারা কিন্তু অগ্রাধিকার করতে চাইছেন। এবং সম্প্রতিকালে বিশাখাপত্তনমে আরএসএস এর একটা বৈঠক রয়েছে। ঠিক আছে, আরএসএস বৈঠক রয়েছে, সেইখানে মোহন ভাগবত যাবেন, এবং সেইখানে পদাধিকার সূত্রে বিজেপির যে নীতিন নবীন আছেন উনিও কিন্তু সেইখানে যাবেন। এখন বিজেপির নীতিন নবীন কিন্তু কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি।
সম্প্রতি রাজ্য সরকার পদকজয়ীদের পাশে রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত খেলোয়াড় এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, জাতীয় গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ সোনার উপর ব্রোঞ্জ জিতে আনবে, তাদেরকে অটল খেল সম্মান দেওয়া হবে এবং তাদেরকে ইন্স্যুরেন্সও করে দেওয়া হবে, যাতে খেলার সময় তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ইন্স্যুরেন্স কাজে লাগবে। এবং আরো যেটা ঘোষণা করা হয়েছে যে প্রাক্তন বা অবসর ক্রীড়াবিদদেরকে 10,000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। হরমনপ্রীতরা, তাহলে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ লিগ পর্যায়ে ভারত এর আগে ওয়েলসের সঙ্গে জিতেছিল, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে কিন্তু ভারত হেরে গিয়েছিল, ঠিক আছে? এবং এই ম্যাচটা ভারতের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে, তাহলে এইখানে যদি ভারত জিততে না পারতো তাহলে ভারতকে কিন্তু ছিটকে যেতে হতো, ঠিক আছে? মানে যে হারবে সেই কিন্তু হকি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এই জন্য এই ম্যাচে ভারত জয়লাভ করে রাউন্ড 2 এর গেল, ঠিক আছে? এই বছর 2026 হকি বিশ্বকাপ নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে হচ্ছে। এর আগে ভারত 1975 সালে হকি বিশ্বকাপ জিতেছিল, তারপরে কিন্তু এখনো পর্যন্ত একবারও জিততে পারেনি। তাহলে এখন দেখার বিষয় যে 2026 সালে ভারত জিততে পারে কিনা। তাহলে শেষ ষোলোয় সিন্ধু অবাক হার লক্ষ্যের, অর্থাৎ আমরা জানি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবছর দিল্লিতে হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই নিজের দেশের খেলোয়াড়রা মানে ভারতবর্ষের খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করার কথা, কিন্তু কিন্তু সেরকম ভালো পারফরমেন্স কিন্তু আয়ুষ শেট্টি করেছে, পিভি সিন্ধু করেছে, কিন্তু লক্ষ্য সেন ভারতের খুব একজন বিখ্যাত খেলোয়াড় হয়েও কিন্তু তেনাকে পরাজিত হয়েছে এবং টুর্নামেন্ট থেকে বাইরে বেরিয়ে যেতে হলো আর কি। মানবের ঘূর্ণিতে জয়, টেস্ট ফাইনাল লড়াই ভারত, অর্থাৎ কি হয়েছিল? মানব সুর, হ্যাঁ মানব সুর হয়েছিল। ইং ভারত আর শ্রীলঙ্কার এখন টেস্ট সিরিজ চলছে, তো টেস্ট সিরিজে কালকে কিন্তু ভারত ওদেরকে অল আউট করে দিয়েছে এবং ভারত কিন্তু জয়লাভ করেছে। এক টেস্টে প্রথম টেস্টে 1-0 এগিয়ে রয়েছে এবং ম্যাচের সেরা দেবদত্ত পাটিকেল হয়েছে। আর এই ম্যাচের একটা গুরুত্বপূর্ণ ছিল রবীন্দ্র জাদেজা 350 উইকেট এবং 4,000 রান করেছেন, 4,000 রান করেছেন, ঠিক আছে, অলরাউন্ডার হিসেবে। এর আগে এই রেকর্ড করেছিলেন কপিল দেব করেছিলেন, ঠিক আছে, অনিল কুম্বলে করেছিলেন, হরভজন সিং করেছিলেন, আর অশ্বিন করেছিলেন, আর এখন করলেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও এই ম্যাচে আহ ঋষভ পন্থ এক টেস্টে 100টি ছক্কার রেকর্ড করেছেন। কলকাতায় ব্রাজিলের পর্যবেক্ষক লোকভবনের নৈশভোজের ভাবনা, অর্থাৎ কলকাতার যুবা ভারতী ক্রীড়াঙ্গনে সল্টলেকে ব্রাজিলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা আছে। এই জন্য ব্রাজিল 3 অক্টোবর হওয়ার কথা আছে। এই জন্য এখন একটা টিম আসার আগে একটা তাদের পর্যবেক্ষক দল এসে দেখবে কোথায় থাকবে না কি থাকবে, নিরাপত্তা দল এসে দেখে যাবে আর কি। ওই পর্যবেক্ষক দল কিন্তু এসে গেছে আর কি, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমাদের পেপার বিশ্লেষণ এখান পর্যন্তই। আমরা প্রত্যেকদিন 6 PM এ পেপার বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এই পেপার বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছে করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই ব্যাপারে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।